আসসালামু আলাইকুম। ওয়ালটন এলইডি লাইট প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিকেএসপির ১ নম্বর মাঠে এবং পেছনে ঢাকা তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লিগের খেলা হচ্ছে। ব্যাটিং টিমটার পক্ষে আমি কাজ করছি মেন্টর হিসেবে। আমরা ২ ম্যাচে ২টা জয়লাভ করেছি, আজকে তৃতীয় ম্যাচ চলছে, এটাও আমরা জয়ের সম্মুখীন। তবে আমার এখান থেকে ঠিক ৪০০-৫০০ মিটার দূরে বা ৪০০-৫০০ গজ দূরে বিকেএসপির ৩ নম্বর মাঠে ধানমন্ডি স্পোর্টিং ক্লাবের হয়ে কাজী নুরুল হাসান সোহান একটা অনবদ্য সেঞ্চুরি করেছেন এবং একাই আলটিমেটলি ম্যাচটাকে টেনে নিয়ে গেছেন ধানমন্ডি ক্লাবের পক্ষে। কাজী নুরুল হাসান সোহান এই ব্যাটারটাকে আমরা আসলে লাল বলের ক্রিকেটে ব্যবহার করেছি আমাদের ইন্টারন্যাশনাল সার্কিটে। সাদা বলের ক্রিকেটে টি-20-র ক্যাপ্টেন্সিটাও তিনি করেছেন, বাট তারপর ইঞ্জুরির পর ওইভাবে আর প্রত্যাবর্তন করতে পারেন না। কিন্তু কেন জানি সাদা বলের ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটটাতে সোহানকে আমরা খুব বেশি ব্যবহার করি নাই। এটা আমি জানি না যে তার ব্যাটিং নেচারের একটু আনঅর্থোডক্স ধরনের কারণেই কি না তাকে ওয়ানডে ফরম্যাটটা তো ওইভাবে কখনো বিবেচনা করা হয়নি। কিন্তু ওয়ানডেতে তিনি যতগুলো ম্যাচ খেলেছেন, আপনি যদি একটু পরিসংখ্যানটা খেয়াল করে দেখেন, অ্যাভারেজটা কিন্তু কাজী নুরুল হাসান সোহানের ৮২। এখন ঠিক আছে, তিনি ওয়ানডে ম্যাচ খেলেছেন কালে বছরে এবং সেই জায়গাটায় নট আউট ছিলেন ম্যাক্সিমাম ম্যাচে। তার ব্যাটিং অ্যাভারেজ ৮২, সেটা নিয়ে অনেকের অনেক কোয়েশ্চেনের জায়গা থাকতে পারে যে কেমন কোয়ালিটির বোলিংয়ের এগেনস্টে তিনি আসলে অ্যাভারেজ ৮২ মেনটেন করেছেন। আমি সেই প্রসঙ্গে বাদই গেলাম। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমাদের ঘরোয়া ক্রিকেটের পয়েন্ট অফ ভিউ থেকে কাজী নুরুল হাসান সোহান যেভাবে কনসিস্টেন্টলি লিস্টে ক্রিকেটটাতে পারফর্ম করে গেছেন, অবশ্যই ওয়ানডের পাইপলাইনে থাকাটা তিনি কিন্তু আসলে ডিজার্ভ করেন এবং সেটা তিনি এখন ডিজার্ভ করেন না, তিনি আগে ডিজার্ভ করতেন বলে আমার কাছে মনে হয়। আমি বলছি না যে বেস্ট 11-এ কিংবা আপনি প্রথম পছন্দের তালিকায় তাকে রাখবেন, বাট আপনি তাকে পাইপলাইনের জায়গাটা রাখতে পারতেন। ওয়ানডে টিমটাতে তাকে নিয়ে আপনি ইনভেস্টমেন্ট করতে পারতেন। বিশেষ করে যে সময়গুলো দেখা গেছে যে আমরা হয়তো বা একটু জিম্বাবুয়ে টাইপের দলগুলোর এগেনস্টে খেলেছি, ওই সময়টায় আমরা নুরুল হাসান সোহানকে ইজিলি ওয়ানডে ক্রিকেটটাতে প্রমোট করতে পারতাম। আমি যদি কনসিস্টেন্ট বেসিসে বলি, ২০২২ সালে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে কাজী নুরুল হাসান সোহান ৯৬ অ্যাভারেজে ব্যাটিং করেছিলেন। সেবার শেখ জামাল ধানমন্ডি ক্লাব চ্যাম্পিয়ন হয়েছিল তার দল, তিনি ক্যাপ্টেন ছিলেন। ঠিক তার পরের আসরটা ২০২৩ মৌসুমে আবারও কাজী নুরুল হাসান সোহান ৪৬ অ্যাভারেজে ব্যাটিং করে গেছেন। স্ট্রাইক রেটটাও খেয়াল করে দেখবেন ৯৪.৬২। তার পরের সিজনে ৪১ অ্যাভারেজে তিনি ব্যাটিং করেছেন, স্ট্রাইক রেটটা ৮৪.৪৭। এই সিজনে এখন পর্যন্ত বেশ ইম্প্যাক্ট ইনিংস তিনি কিন্তু খেলেছেন এবং আজকে একটা সেঞ্চুরি তিনি মেরেছেন, এর আগে একটা হাফ সেঞ্চুরিও তার ছিল। আমাদের দেশের ডোমেস্টিক ক্রিকেটে লিডারশিপের কথাটা যদি আমরা বলি, যে কাজী নুরুল হাসান সোহানের লিডারশিপের জায়গাটা কিন্তু বিশেষ করে গেল বিপিএলে অনেক বেশি মাত্রায় প্রশংসিত হয়েছে। মাঠটাকে খুব ভালো তিনি মেনটেন করতে পারেন, ওই লিডারশিপ কোয়ালিটির জায়গাটা আছে। তবে তারপরও আমার কাছে সবসময় মনে হয় যে লিস্টে ক্রিকেট কিংবা ৫০ ওভারের ফরম্যাটটার তার পারফরমেন্সের জায়গাটা সবসময় ইগনোর করা হয়েছে। এখন আবারও বলি যে আমাদের দেশের ক্রিকেটে যেটা হয় যে ব্যাটসম্যানের ব্যাটিংয়ের ধরন দেখে, কারো ব্যাটিংয়ের স্টান্স যদি একটু আনঅর্থোডক্স কাইন্ড অফ হয়, তাদেরকে আমরা একটু বড় পরিসরের ম্যাচের ক্ষেত্রে চিন্তা কম করি। এটা আমাদের একটা কালচারাল প্রবলেমের জায়গা, একটা ট্র্যাডিশনাল প্রবলেমের জায়গা। বাট দিন শেষে হোয়াট ম্যাটার্স আপনি রান করতে পারছেন কিনা। সোহানের সবচেয়ে বড় এবিলিটির জায়গাটা আমি বলবো যে মিড ওভার্সে স্ট্রাইক রোটেশনের জায়গাটা, বিশেষ করে স্পিন ভালো খেলার জায়গাটা। বিশেষ করে আপনি একটা কমপ্লেন অবশ্যই করতে পারেন, এই কমপ্লেনটা আমি করবো যে আমাদের দেশের ক্রিকেটে আসলে কোয়ালিটি স্পিনার খুব বেশি পাওয়া যায় না। তারপরও এখন পাওয়া যায় না, দ্যাট ডাজ নট মিন যে আমরা আমাদের পারফরমেন্সকে ইগনোর করে যাব। এর মধ্যেই কিন্তু অনেক ব্যাটসম্যানদেরকে আমরা দেখি যে মিড ওভার্সে তারা স্ট্রাইক রোটেশনটা ওইভাবে করতে পারেন না। সোহানের সবচেয়ে বড় এবিলিটির জায়গাটা হচ্ছে যে মিড ওভার্সে তিনি স্ট্রাইক রোটেশনটা করতে পারেন, বড় শট খেলতে পারেন। একটা কথা আমরা প্রায়ই বলি যে কাজী নুরুল হাসান সোহানের গায়ে কিন্তু শক্তি আছে। এটা তাকে দেখলে হয়তো অনেকে বুঝতে পারেন না, বাট হি হ্যাজ দ্যাট পাওয়ার, তার সেই পাওয়ারের জায়গাটা আছে। এবং আমার কাছে যেটা মনে হয় যে তার ব্যাটিংটাকে আমরা সবসময় আসলে নষ্ট করেছি একটু লোয়ার ডাউন দ্য অর্ডারে ব্যাটিং করিয়ে। বাট তিনি যদি একটু একদম কোর বা সলিড মিডল অর্ডারের জায়গাটায় ব্যাটিং করতে পারেন, ওই জায়গাটা মনে হয় তার জন্য সবচাইতে সুইটেবল জায়গা। এখন তো একটা সুযোগ আমাদের এসেছে, আমাদের এখন অনেকগুলো পজিশনে ভ্যাকুম তো অবশ্যই ক্রিয়েট হবে। আই এক্সপেক্ট যে লোয়ার মিডল অর্ডারে আমাদের শামীম পাটোয়ারি, তাকে পাইপলাইনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা আমাদের সিলেক্টররা কনসিডার করার চেষ্টা করবেন এবং সেই সঙ্গে কাজী নুরুল হাসান সোহানকে মিডল অর্ডারের জন্য আমাদের ব্যাকআপ বলি, পাইপলাইনের জায়গায় বলি, সেই জায়গাটা ডেফিনেটলি তাকে বিবেচনা করার সময় কিন্তু চলে এসেছে। বিশেষ করে আপনি যদি গেল কয়েক মৌসুম ধরে আমাদের ঘরোয়া ক্রিকেটে তার ব্যাটিং অ্যাভারেজের জায়গাটা দেখেন এবং অ্যাভারেজের সঙ্গে সঙ্গে স্ট্রাইক রেটের জায়গাটা দেখেন, ডেফিনেটলি আপনাকে দেখতে হবে যে মিড ওভার্সে কে আসলে কেমন ব্যাটিং করেছেন। আমি একটা ভাস্ট অ্যানালাইসিস করতে চাই যে কাজী নুরুল হাসান সোহান মিড ওভার্সে কেমন ব্যাটিং করেন বা মিড ওভার্সে থ্রু আউট দ্য ইয়ার কেমন ব্যাটিং করে গেছেন তিনি থ্রু আউট দ্য ইয়ার্স, সেই ব্যাপারটা নিয়ে আমি একটা কাজ অবশ্যই করব। বাট আমার কাছে মনে হয় যে কাজী নুরুল হাসান সোহান
আমাদের ওয়ানডে পাইপলাইনে থাকার জন্য যথেষ্ট দাবিদার, যথেষ্ট যোগ্য একজন ব্যাটার। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই। আর আমার টিম এই মুহূর্তে খেলছে, আমি 175 রান অপোনেন্ট টিমকে আমরা অল আউট করে দিয়েছি। আমাদের টিম এখন 113, 21 ওভারের খেলা শেষে 3 উইকেট হারিয়ে। হোপসো আমরা ম্যাচটা জিততে যাচ্ছি। এবং ঢাকা লিগে অ্যাজ আ মেন্টর আমার এই সিজনটাই প্রথম। এর আগের মৌসুমগুলো তো খেলেছি, বাট ঢাকা 3rd ডিভিশন কোয়ালিফাইং ক্রিকেট লিগটা দিয়ে শুরু করলাম। হোপসো দেশের ক্রিকেটে কন্ট্রিবিউশনে আমরা অবদান রাখতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।